মিথ্যে ভালো মানুষের অভিনয় করতে আসা নীলাঞ্জনাকে এবার ঘাট ধাক্কা দিয়ে হসপিটাল থেকে নিজ হাতে বার করে দিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোতকে নর্মাল কেবিনে শিফট করা হয়, ঠিক সেই মুহূর্তেই সকলেই যখন স্রোতের সাথে দেখা করার জন্য স্রোতের কেবিনে ছুটে যায়, তখনই রাই বলতে থাকে যে স্রোত, আজকে সব থেকে বেশি যদি তোর এই কন্ডিশনের জন্য কেউ দায়ী হয়ে থাকে সেটা একমাত্র আমি। সত্যিই তো আমি কেন যে পাগলের মতন তোর কথার উপরে বিশ্বাস করে আমরা শুধু শুধু তোকে সন্দেহ করে আমি তোকে এরকম একটা বিপদের মুখে ঠেলে দিলাম। আমি যদি আজকে তোকে না বলতাম যে স্রোত তোর কাছে কী প্রমাণ আছে যে নীলাঞ্জনা এটার মধ্যে বিষ মিশিয়েছে, তাহলে তো তুই প্রমাণ করার জন্য নিশ্চয়ই এই বিষটাকে খেতি না, তাই না? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে দিদিভাই, তুই যত যাই বলিস না কেন, আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এরকম করে ঢাল হয়ে তোকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবো। কারণ আর যাই হোক না কেন, যে এই পৃথিবীতে আসছে তার দায়িত্ব কর্তব্য তো আমাকে পালন করতে হবে, তাই না? তাকে তো সুস্থ সবলভাবে এই পৃথিবী আলো দেখাতে হবে। মানছি যে আমি ওকে গর্ভ ধারণ করিনি, কিন্তু তার সত্ত্বেও আমিও তো এক পর্যায়ে ওর মায়ের মতনই, তাই না? ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে হ্যাঁ, এসব করেই তুমি ফেরত, নিজের জীবনের কথা তো তুমি কোনোদিনও ভাববে না। নিজের জীবনটাকে যেরকম করে ঝুঁকির মুখে ঠেলে দিলে, একবার যদি তোমার কোনো কিছু হয়ে যেত তাহলে আমাদের কী হতো তুমি এটা একবারে ভেবে দেখেছো? অন্যদিকে এটা বলতে না বলতেই যখন নীলাঞ্জনা ছুটে আসে, এসে বলতে থাকে যে স্রোত, তোর কী অবস্থা? স্রোত, তুই বেঁচে আছিস তো? আমি তো ভেবেছিলাম যে তোর না আবার কিছু হয়ে যায়। অন্যদিকে সার্থক বলতে থাকে যে ব্যাস, একদম না নীলাঞ্জনা, দিদিভাই তুমি যদি কোনো মতে এখানে এসে মিথ্যে ভালো মানুষের অভিনয় করে আবারও কোনো সিক্রেট করার চেষ্টা করো, তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি এ যাচ্ছে, কিন্তু আমি তোমার কোনো মিথ্যাচার আমি সহ্য করবো না। এক্ষুনি তোমাকে আমি বলছি তুমি প্লিজ ভালো মানুষের মতন এখান থেকে চলে যাও, অথবা আমাকে তুমি কোনো মতে বাধ্য করো না যে আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে হসপিটাল থেকে বের করে দিই। সেই রাইট কিন্তু আমার আছে। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে দেখেছিস তো স্রোত, তোর বর আমার সাথে কীরকম নোংরা আচরণগুলো করছে। সার্থক, তুমি ভুলে গেলে কিন্তু চলবে না, আমি কিন্তু স্রোতের দিদি হই, আর তার থেকে বড় কথা আমি বয়সে তোমার থেকে অনেকটা বড়, তাই তুমি আমার সাথে একটু ভেবেচিন্তে কথা বললে। তুমি কী ল্যাঙ্গুয়েজ আমার সাথে কথা বলছো বলো তো? ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে থাকে যে তুমি এতটা নির্লজ্জ বেহায়া আমি জানতাম, কিন্তু তাই বলে কোনোদিনও আমি এটা ভাবিনি যে তুমি এতটা নোংরা প্রজাতির হতে পারো, যে তুমি নিজে অন্তঃসত্ত্বা বোনের ক্ষতি করার জন্য এরকম করে উঠে পড়ে লাগলে। যে কিনা এই পৃথিবীর আলো দেখেনি, সেই সন্তানটাকে তুমি নষ্ট করে দেওয়ার জন্য এরকম নিচে নামতে পারো? ছি নীলাঞ্জনা, ছি, তুমি তো মেয়ে হিসেবে কলঙ্ক দেখা যাচ্ছে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে নীলু দিদিভাই, আপনি কী ভাবলেন? আপনি কি যাবেন কি যাবেন না? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে না, এই হসপিটালটা তোমার বাবার কেনা নয় যে তুমি এখানে আমাকে যা বলবে আমাকে সেটাই শুনতে হবে। এটা পাবলিক প্লেস, আমি যেখানে ইচ্ছে আমি যেতে পারি, তাতে তুমি বাধা দেওয়ার কেউ না। সার্থক, অন্যদিকে সার্থক বলতে থাকে যে ঠিক আছে, আমি বুঝতে পেরে গিয়েছি আপনার সাথে আসলে ঠিক কী করতে হবে। আপনি যখন আমাকে বাধ্য করে ফেলেছেন, তাহলে বরঞ্চ আমি সেটাই করি। অন্যদিকে সার্থক নীলুর হাত ধরে সেখান থেকে ঘাট ধাক্কা দিয়ে নীলাঞ্জনাকে যখন হসপিটাল থেকে বের করে দিয়ে আসে, হসপিটালের গেটের বাইরে নীলাঞ্জনা দাঁড়িয়ে বলতে থাকে যে আজকে যে আচরণটা সার্থক তুমি আমার সাথে করলে না, তার জন্য তোমাকে একদিন পস্তাতে হবে। তুমি কথাটা মাথায় রেখো। আমি ভালো মানুষই দেখানোর জন্য আমার বোনকে দেখতে এসেছি, সেখান থেকে তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলে, তাও আবার গোটা হসপিটালের লোকেদের সামনে এরকম করে লাঞ্ছনা গঞ্জনা এরকম করে অপমান করে বের করলে। এর জন্য তোমাকে পে করতে হবে সার্থক। আমি যে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারি তুমি তোমার এটা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই। তোমার লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।